আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো? আশা রাখি মহান রাব্বুল আলামিনের অফুরন্ত দয়া ও মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমার সুফিবাদ নিয়ে কয়েকটি ক্লাসে তোমাদের সাথে আমার যোগাযোগ স্থাপিত হয়েছে। আজকে আমরা মুসলিম বিশ্বের ইতিহাসের ঘ বিভাগের একটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকের এই ভার্চুয়াল ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা। আশা রাখি পুরো সময় জুড়ে তোমাদেরকে আমার সাথে পাবো। আজকের ক্লাসে তোমাদের সরব উপস্থিতি মুসলিম বিশ্বের ইতিহাস সম্পর্কে জানার এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। প্রথমেই দেখিনি আমরা আজকের কোন প্রশ্নটাকে কেন্দ্র করে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় তথা প্রতিপাদ্যটা নির্ধারিত হয়েছে। মুসলিম বিশ্বের ইতিহাস ঘ বিভাগের একটা প্রশ্ন, যেটা পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটি হচ্ছে, সৌদি আরব কখন এবং কিভাবে প্রতিষ্ঠিত হয়? সৌদি আরবের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। আমরা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে প্রতিদিন প্রায় একটা করে প্রশ্ন আলোচনা করব। তাহলে আমরা অ্যাট এ গ্ল্যান্স একটা দেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে পারবো। যেহেতু এখন ভার্চুয়াল ক্লাস, একটা ক্লাসের একটা দেশ নিয়ে অনেকগুলি ক্লাস নেওয়ার পরে আসলে তোমাদের দেশ সম্পর্কে বা দেশের আনুষঙ্গিক বিষয়গুলি সম্পর্কে তোমাদের আরও জ্ঞান অর্জনের সুযোগ থাকতো। যেহেতু এই দুর্যোগকালীন পরিস্থিতি, আমি চেষ্টা করব তোমাদের এক দুইটা প্রশ্ন যাতে একটা দেশের আনুষঙ্গিক বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরার। তো আশা রাখি তোমাদের সহযোগিতা এক্ষেত্রে একান্তই কাম্য। তো প্রথমে আমরা দেখলাম সৌদি আরবের কীভাবে প্রতিষ্ঠা হয়েছে এবং তার রাজনৈতিক এবং বর্তমান বিশ্বে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার তার একটা বিবরণ। প্রথমে আসি সৌদি আরব প্রতিষ্ঠার ইতিহাস। একটা রাষ্ট্র, একটা দেশ প্রতিষ্ঠার পেছনে ইতিহাস অনেক সুদীর্ঘ। আমরা যদি আমাদের প্রিয় দেশ বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব এদেশের স্বাধীনতার পেছনে দীর্ঘ 9 মাস সংগ্রাম করতে হয়েছে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট, এবং লাখো লাখো শহীদের বিনিময়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পেয়েছি। এভাবেই প্রত্যেকটা রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনেও কিন্তু এরকম কোনো না কোনো ইতিহাস, সেটা বাহ্যিক আভ্যন্তরীণ হোক, প্রত্যেকটা রাষ্ট্রের পিছনেই সেরকম গূঢ় রহস্য কিছু ইতিহাস নিহিত আছে। আর সেই ইতিহাসের পথ চলতে গেলে সে আলোচনাটা সংক্ষিপ্ত হওয়ার কথা নয়। তারপরেও তোমাদের অনলাইন ক্লাসের সময় যেহেতু স্বল্প, সে কারণে তোমাদের কি পয়েন্টগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমরা এই কি পয়েন্টগুলির মাধ্যমে তোমরা সৌদি আরব প্রতিষ্ঠার ইতিহাসকে তোমরা মনে রাখতে পারবে এবং পরীক্ষায় তোমরা এইভাবে পয়েন্ট ভিত্তিক বিষয়গুলি যদি উপস্থাপন করো, আশা করি তোমরা মার্কস পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। তো তাহলে আমরা শুরুতে আলোচনা করি সৌদি আরব। সৌদি আরব পৃথিবীর নাভিস্থল, সেন্টার পয়েন্ট বলা হয়। আর সৌদি আরবকে বলা হয় পৃথিবীর 0 পয়েন্ট। আমরা 0 পয়েন্ট বলি, ঢাকার 0 পয়েন্ট, অর্থাৎ এখান থেকেই চারিদিকের দূরত্ব মাপা হয়। তো সৌদি আরব হচ্ছে পৃথিবীর 0 পয়েন্ট। এখান থেকেই আসলে পৃথিবীর অগ্রযাত্রা, পৃথিবীর যাত্রা শুরু। এখান থেকেই পৃথিবীর দূরত্বকে পরিমাপ করা হয়। আর সৌদি আরব পৃথিবীর কেন্দ্রস্থল এই কারণেই, যারা হজে যান বা যারা সৌদি আরব সফর করেন তাদেরকে জিজ্ঞাসা করলে সদুত্তর পাওয়া যায় যে সৌদি আরব পৃথিবীর কেন্দ্রস্থল। পৃথিবীর যেই প্রান্তে যেই ফসল বা শস্য উৎপাদন হোক না কেন, সেটা সৌদি আরবে পৌঁছে যায়। সেটা আল্লাহরই রহমত। তো যাক, আমরা পরবর্তী কোনো ক্লাসে আরও বিস্তারিত সৌদি আরবের কেন্দ্রস্থল বা আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোকপাত করব। আর সৌদি আরব
অনেক কারণেই গুরুত্বপূর্ণ, তেল সম্পদের কারণে। দ্বিতীয়ত, ইসলাম ধর্মের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জন্মভূমি এই নগরীতে, এই শহরে, এবং হজের যাবতীয় আনুষ্ঠানিকতা হয় সেখানেই, বাইতুল্লাহ সেখানে, মসজিদে নববী সেখানে, অর্থাৎ ইসলামের স্মৃতি বিজড়িত সমস্ত জায়গাগুলি এই সৌদি আরবের আশেপাশে। সুতরাং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বলি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে বলি, সৌদি আরবের গুরুত্ব বিশ্বের ইতিহাসে খুব তাৎপর্যমণ্ডিত। এখন আমরা সৌদি আরবের ইতিহাসে কিছু কি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলির বিশ্লেষণে যাচ্ছি। সৌদি আরবকে বলা হয় পৃথিবীর নাভিস্থল তথা সেন্টার পয়েন্ট। ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় দিক থেকে শুধু আরব বা মধ্যপ্রাচ্যে নয়, সমগ্র বিশ্ব রাজনীতিতে সৌদি আরব এর স্থান হচ্ছে উল্লেখযোগ্য। বিপুল তেল সম্পদের কারণে তারা বিশ্বের অন্যান্য দেশ থেকেও আলাদা মর্যাদার অধিকারী। তো প্রাচীন ভূখণ্ড ছিল সৌদি আরবে। এই সৌদি আরব, আধুনিক যে সৌদি আরব, সেই সৌদি আরব এরকম রাষ্ট্র হিসেবে ছিল না, ছিল গোত্রভিত্তিক শাসন কাঠামোর একটা রাষ্ট্র, একটা রাজ্য ব্যবস্থা। আর আমরা জানি সৌদি আরবের অধিকাংশ মানুষ বেদুইন তথা যাযাবর শ্রেণী। তাদের যাযাবর হচ্ছে ওরা যাদের নির্দিষ্ট কোনো স্থায়ী বসতি নাই, অর্থাৎ বসবাসের জায়গা নেই। তারা যেখানে দিন সেখানেই রাত, এভাবে তারা তাদের জীবনীপাত করছে। তাদেরকে বলি আমরা যাযাবর, বেদুইন। তো ফলে তাদের ব্যবসা বাণিজ্য এবং পশুপালনই তাদের আয়ের একমাত্র উৎস হয়ে দাঁড়ায়। কিন্তু এই গোড়া অন্ধকারাচ্ছন্ন আরবকে সভ্য এবং আধুনিক আরবে পরিণত করার পেছনে যার অসামান্য অবদান, যার সুদূরপ্রসারী ভূমিকা, তিনি হচ্ছেন বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ। সুতরাং তারই হাত ধরে মূলত আমরা দেখব সৌদি আরব কিভাবে প্রতিষ্ঠা লাভ করে আর প্রতিষ্ঠা পায় বিশ্বের মানচিত্রে। আমরা দেখি প্রথমেই ওহাবি মতবাদ। সৌদি আরবের রাষ্ট্রের পিছনে যে মতবাদটা, যে তত্ত্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা হচ্ছে ওহাবি মতবাদ। আব্দুল ওয়াহাব নজদি আরব সাম্রাজ্যে যেই মতবাদ প্রচার করেন, যে থিওরি প্রচার করেন, আর সেটা হচ্ছে ওহাবি মতবাদ। মূলত ওহাবি মতবাদ থেকেই সৌদি রাষ্ট্রের অভ্যুদয় বা সৌদি রাষ্ট্রের অগ্রযাত্রা। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে নজদের সৌদ বংশ এই ওহাবি মতবাদের পৃষ্ঠপোষকতা করেন এবং তার আস্তে আস্তে তার বিকাশ দ্বারা চলতে থাকে। তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে আব্দুল ওয়াহাব নজদি বলেছিলাম, নজদের সৌদ বংশ এই ওহাবি মতবাদের পৃষ্ঠপোষকতা করেন। ঊনবিংশ শতাব্দীতে আরব উপদ্বীপের উল্লেখযোগ্য অংশ মূলত এই ওহাবিদের নিয়ন্ত্রণে চলে আসে। পরবর্তীতে উসমানীয় সরকার ওহাবিদের দমনে 1811 এবং 1800, আমি তোমাদেরকে মার্কার কলম দিয়ে দেখাতে চাচ্ছি, 1800 ওয়াহাবিদের দমন, উসমানীয় বংশ। আমরা বলেছিলাম সৌদি আরবের রাষ্ট্রের পিছনে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা হচ্ছে ওহাবি মতবাদ। ওহাবি মতবাদের অষ্টাদশ শতাব্দীতে যার অগ্রযাত্রা শুরু হয়, আর ঊনবিংশ শতাব্দীতে আরব উপদ্বীপের উল্লেখযোগ্য অংশ এই ওহাবি মতবাদ প্রচার এবং প্রসার লাভ করতে সমর্থ হয়। পরবর্তীতে উসমানীয় সরকার ওহাবিদের দমন করে 1811 সালে এবং 1819 সালে মোহাম্মদ আলীর নেতৃত্বে 2 দফা অভিযান চালিয়ে সফলতা লাভ করলেও কিন্তু সৌদ বংশের পৃষ্ঠপোষকতায় ওহাবি মতবাদ ক্রমেই আরো বিকশিত লাভ করতে থাকে। এরপর আমরা দেখি অভ্যুত্থানের চেষ্টা। অভ্যুত্থানের চেষ্টা সেটা হচ্ছে 1874 সালে। 1874 সালে সৌদ বংশের আব্দুর রহমান আল সৌদ এক ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেন, অর্থাৎ সৌদ বংশকে দমন করার জন্য 1874 সালে সৌদ বংশেরই আব্দুর রহমান আল সৌদ এক ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেন ক্ষমতা দখলের জন্য, কিন্তু তার চেষ্টা সফলতা লাভ করতে পারেনি। এরপর হচ্ছে নির্বাসিত জীবন 1893 সালে। পরবর্তীতে তিনি যখন অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হন, তখন তিনি ভয়ে
1893 সালে পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা দেখি, সৌদি আরবের পাশেই কুয়েত রাষ্ট্র দেখা যাচ্ছে। সেখানে সে কুয়েতে তিনি তার নির্বাসিত জীবনের যাত্রা শুরু করেন। এরপর আমরা দেখি সৌদ বংশের উত্থান 1901 সালে। পরে 1901 সালে সৌদ বংশের পুনরুত্থান ঘটে এবং আব্দুর রহমানের পুত্র আব্দুল আজিজ মাত্র 40 জন অনুচর নিয়ে রশিদ বংশের ওয়ালি আজলানকে হত্যা করে তিনি রিয়াদ দখল করেন, অর্থাৎ সৌদ বংশের উত্থানের যাত্রা শুরু হলো। তাহলে আমরা দেখিলাম আব্দুর রহমান যেহেতু নির্বাসিত জীবনে কুয়েতে চলে গেছেন, পরবর্তীতে তারই পুত্র আব্দুল আজিজ মাত্র 40 জন তার সঙ্গী সামন্ত নিয়ে রশিদ বংশের ওয়ালি আজলানকে হত্যা করে রিয়াদ শহর দখল করেন। এরপর আমরা দেখি কাশিম শহর দখল 1906 সালে। পরবর্তীতে আব্দুল আজিজ 1906 সালে কাশিম শহর দখল করেন। এরপরে খারাজ এবং হারিকের বিদ্রোহকে তিনি দমন করেন, অর্থাৎ তিনি যেভাবে রাষ্ট্র দখল বা বিভিন্ন অঞ্চল বা এলাকা দখল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে খারাজ এবং হারিকের অধিবাসীরা বিদ্রোহ শুরু করে, অর্থাৎ বিদ্রোহ করার উদ্দেশ্য হচ্ছে তিনি যেন তাদের এই রাজ্যকে বা তাদের অঞ্চলকে দখল না করেন। পরবর্তীতে তিনি তাদেরকেও আব্দুল আজিজ তিনি 1910 সালে তাদেরকেও তাদের বিদ্রোহকে তিনি কঠোর হাতে দমন করেন। এরপর আমরা দেখি আল হাসা দখল, আর এইভাবে তার দখল যাত্রা বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন প্রদেশ দখলের অগ্রযাত্রা তার চলতেই থাকে। সর্বশেষে তিনি আল হাসা 1993 সালে আল হাসা শহর তিনি দখল করেন। এভাবে একের পর এক তিনি তার বিভিন্ন রাজ্য এবং অঞ্চল দখলের মাধ্যমে মূলত সৌদি আরবের পুরো রাজ্যে তার একক কর্তৃত্ব স্থাপন করতে তিনি সচেষ্ট হন এবং সমর্থ হন। ফলে মূলত এই সৌদ বংশের তত্ত্বাবধানেই মূলত আব্দুল আজিজের তত্ত্বাবধানেই এই সৌদি আরব গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা থেকে এটা রাজ্য শাসন ব্যবস্থা তথা একটা রাষ্ট্রের পূর্ণাঙ্গ বিকাশ যাত্রা লাভ করে। তাহলে আমরা সৌদি আরব রাষ্ট্রের পিছনে অনেক লম্বা এবং তাৎপর্যপূর্ণ ইতিহাস রয়েছে। আমি তোমাদের জানার সুবিধার্থে, পরীক্ষা উত্তর করার সুবিধার্থে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলি তোমাদের সামনে আলোকপাত করেছি। আশা করি এই কি পয়েন্টগুলি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা সৌদি আরবের ইতিহাসকে তোমরা গুছিয়ে লিখতে পারবে। তাহলে আমরা দেখলাম সৌদি আরবের অগ্রযাত্রা শুরু হয়েছে ওহাবী আন্দোলনের মাধ্যমে, পরবর্তীতে অভ্যুত্থান, নির্বাসিত জীবন, এরপরে বিভিন্ন অঞ্চল বা প্রদেশ দখল এবং সর্বশেষে সৌদ বংশ তত্ত্বাবধানে এই পবিত্র নগরী, পবিত্র রাষ্ট্র বলি আমরা, ইসলামের বিভিন্ন স্থাপনার কারণে রাষ্ট্র সৌদি আরব বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে এবং তার অগ্রযাত্রা শুরু হয়। আমরা দেখব সৌদি আরবের এই রাজনৈতিক অবস্থার কিছু বিবরণ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সেখানে দেখি আমরা বংশানুক্রমিক রাজনৈতিক ইতিহাসও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৌদি আরবে, কারণ পৃথিবীর মানচিত্রের মধ্যস্থানে অবস্থিত হওয়ার কারণে এই রাষ্ট্রটি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে, আজও থাকছে। তো ভৌগোলিক অবস্থায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরব একটি বিশেষ স্থান দখল করে আছে। এর ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই তার অবস্থান বিশ্বের মানচিত্রে খুবই তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠার পর থেকে সৌদি আরব রাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত আছে, কিন্তু এর শাসন শৃঙ্খলা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ করার কারণে তারা এখন বিশ্বের রাজনৈতিক বোদ্ধাদের নিকট খুব প্রশংসা কুড়িয়েছে। তো তারই কিছু বিবরণ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত বংশানুক্রমিক রাজতন্ত্র। সৌদি আরব যেহেতু তার অগ্রযাত্রা শুরু হয়েছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার মাধ্যমে, আর পরবর্তীতে তারাই সেই অবস্থাটাকে ধরে রেখেছেন, তবে তার কিছুটা পরিবর্তন করে 1902 সাল থেকে অদ্যাবধি সৌদি রাজবংশ বংশানুক্রমেই মূলত রাজতন্ত্র করে আসছে। রাজার ছেলে অথবা তার ভাই এরকম করে পর্যায়ক্রমে একের পর একজন সৌদি আরবকে পরিচালনা করে যাচ্ছেন, অর্থাৎ তাদের রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা হচ্ছে বংশানুক্রমিক। তবে বাদশাহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি নজর রেখে তিনি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে
সর্বাত্মক প্রচেষ্টা চালান। যদিও বলি আমরা সেখানে গণতন্ত্র, সেখানে পূর্ণাঙ্গ গণতন্ত্রের কোনো সুযোগ নেই। এরপর আমরা দেখি কোরআন ও হাদিস ভিত্তিক শাসন কায়েম। সৌদি আরবের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য কোরআন এবং হাদিসকেই পথস্য হিসাবে গ্রহণ করা হয় এবং বর্তমান বিশ্বে একমাত্র দেশ হিসেবে সৌদি আরব কোরআন হাদিসের আলোকে তার শাসন ব্যবস্থাটা পরিচালনা করে থাকে। তাহলে আমরা দেখেছি সৌদি আরবের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে বংশানুক্রমিক রাজতন্ত্র তাদের অব্যাহত আছে। পরবর্তীতে তাদের শাসন ব্যবস্থা পরিচালিত হয় পবিত্র কোরআন এবং সুন্নাত তথা রাসূল ইসলামের বাণী থেকে। এরপর আমরা দেখি মজলিসে শুরা। মজলিসে শুরার কথা তোমরা সেকেন্ড ইয়ারে পড়ে থাকতে পারো, ফার্স্ট ইয়ারে পড়ে থাকতে পারো। মজলিসে শুরা অর্থে মন্ত্রী পরিষদ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মজলিসে শুরা একটি গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের রাষ্ট্র ব্যবস্থা আছে মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট ডিভিশন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটিকেও সেটাকে বলা হয় মজলিসে শুরা, যে শুরার রাষ্ট্রের বিজ্ঞ এবং প্রাজ্ঞ লোকের দ্বারা একটি পরিষদ গঠিত হবে। তারা রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে রাষ্ট্রপ্রধানকে গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সহযোগিতা করবেন। তবে ইসলামী সৌদি আরবেও সেরকম একটা ব্যবস্থা রয়েছে মজলিসে শুরা। বাদশাহ সৌদ ইবনে সৌদের পর সৌদি আরবের রাজনৈতিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবু 1992 সালে বাদশাহ ফাহাদ মজলিসে শুরার পরামর্শে পার্লামেন্টারি ব্যবস্থার প্রবর্তন করেন। 1993 সালে 60 সদস্য বিশিষ্ট তিনি একটি মজলিসে শুরা গঠন করেন। তাহলে আমরা মজলিসে শুরা বললাম, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগ। পবিত্র কোরআনেও মজলিসে শুরার কথা বলা হয়েছে, অর্থাৎ পরামর্শ ও আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের মাঝে কাজকর্মগুলি পরামর্শ করে। তো সুতরাং সৌদি আরবও তাদের রাজনৈতিক অবস্থাকে সূক্ষ্মভাবে পরিচালনার জন্য যে মজলিসে শুরা ব্যবস্থাকে গঠন করেছে, যেটার প্রতিষ্ঠা লাভ করে 1993 সালে, আর যেটা সদস্য সংখ্যা হচ্ছে 60 জন। এরপর আমরা দেখি প্রশাসনের বিকেন্দ্রীকরণ। একটা রাষ্ট্রের গতিশীলভাবে তার কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে প্রশাসনের বিকেন্দ্রীকরণ ছাড়া কোনো উপায় নেই। বিশাল সাম্রাজ্য, সুতরাং রাষ্ট্রের এক কেন্দ্রিত থেকে অপর কেন্দ্রের কি অবস্থা হয়েছে তার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণ করা রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা খুবই অপরিহার্য। যেমন আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে আমরা আমাদের রাষ্ট্রেও দেখি বিভাগ আছে, জেলা আছে, উপজেলা আছে, ইউনিয়ন আছে। এভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয় যেন সমাজের প্রতিটি মানুষ ক্ষমতার সুবিধাটা উপকার ভোগ করতে পারে। তো বাদশাহ ফাহাদের শাসন আমলে সৌদি আরব প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট তিনি বিকেন্দ্রীকরণের প্রচেষ্টা চালান। আর তারই ধারাবাহিকতায় 1993 সালে তিনি পুরো সৌদি রাষ্ট্রকে 13টি প্রশাসনিক ইউনিটে ভাগ করেন এবং প্রতিটি ইউনিটের জন্য আলাদা করে শুরা গঠন করেন। তাহলে সৌদি আরবের রাজনৈতিক স্থায়িত্বের পিছনে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা, সেটা হচ্ছে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, অর্থাৎ প্রশাসনকে কেন্দ্রীভূত না রেখে সেন্ট্রালাইজ করা, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে লোক নিয়োজিত করে রাষ্ট্রের মানুষের সেবা এবং সরকারি প্রণোদনা বলি বা সরকারি সুযোগ সুবিধাকে যথার্থভাবে বিন্যস্ত করা। এরপর আমরা দেখি পররাষ্ট্রনীতি। সৌদি আরবের পররাষ্ট্রনীতি হচ্ছে যুদ্ধ নয় বরং শান্তির সম্পর্ক তথা প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক তৈরি করা। আর সেটাই তাদের মূল সুর ছিল সৌদি আরবের রাজনৈতিক ব্যবস্থা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভে তারা নিরপেক্ষ থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তথা 1945 সালের পরে মার্কিন আর্থিক সাহায্যপুষ্ট হয়ে মার্কিন পররাষ্ট্রনীতি তারা নির্ধারণ করেছে। তাদেরকে সৌদি আরবের বর্তমান যে পররাষ্ট্রনীতি সেটা অনেকাংশেই মার্কিন পররাষ্ট্রনীতির কাছে নতজান, অর্থাৎ অধিকাংশ মার্কিন পররাষ্ট্রনীতির সাদৃশ্যপূর্ণ। তাহলে আমরা প্রথম যেই তাদের পররাষ্ট্রনীতি ছিল যে যুদ্ধ নয়, প্রতিবেশী দেশের সাথে ভ্রাতৃত্বসুলভ বন্ধুসুলভ সম্পর্ক, সেখান থেকে তারা এখন মার্কিন মদতপুষ্ট হওয়ার কারণে তাদের পররাষ্ট্রনীতিটাও মার্কিন পররাষ্ট্রনীতিকেই অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। ফলে অনেক ক্ষেত্রেই তাদের আগের ঐতিহ্যকে ফিরে রাখাটা তাদের জন্য সম্ভব হচ্ছে না। এরপর আমরা দেখি আইনসভা। আইনসভা 1992 সালে পবিত্র কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করে রাজনৈতিক ব্যবস্থার সংস্কার সাধন করা হয়। ইসলাম বিশেষজ্ঞদের নিয়ে একটি আইনসভা গঠন করা হয়
আইনসভার সদস্যরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে নতুন নতুন রাষ্ট্রের প্রয়োজনে নতুন নতুন আইন প্রণয়ন করেন এবং আইনের বাস্তবতাকে নিরূপণ করেন এবং এর উপযোগিতাটাকে বিবেচনা করেন। সেভাবেই আইনের বিভিন্ন প্রয়োগ এবং আইন তৈরি করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেন। তাহলে আমরা সৌদি আরবের রাজনৈতিক ব্যবস্থার পিছনে যে বিষয়গুলি আছে, তাহলে আমি যদি আরও একটু আলোকপাত করি, তাহলে আমরা দেখব বংশানুক্রমিক রাজতন্ত্র, অর্থাৎ সৌদি আরবে এখনও বংশ পরম্পরায় রাজা হওয়ার যে নীতি, বাদশাহ হওয়ার যে নীতি, এখনও সেটা বলবৎ আছে। আর সৌদি আরবের রাষ্ট্রপ্রধানকে বলা হয় বাদশাহ। বিভিন্ন দেশে নাম আছে, কেউ বলা হয় আমির, কাউকে বলা হয় কোনো রাষ্ট্রের, পাশাপাশি রাষ্ট্রের, মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে বলা হয় খলিফা, এভাবে নামকরণ করা হয়। তবে সৌদি আরবের যিনি রাষ্ট্রপ্রধান তাকে বাদশাহ হিসেবে বলা হয়। এরপর আমরা দেখি বংশানুক্রমিক রাজতন্ত্র। এরপরে দেখি কোরআন ও হাদিস ভিত্তিক, তারা শাসন ব্যবস্থার যাবতীয় বিষয়গুলি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পরিচালনা করার চেষ্টা করেন। এরপর মজলিস ও শুরা গঠন, যারা রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এরপর ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যেটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, সেটা সৌদি আরব রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে প্রশাসনের বিকেন্দ্রীকরণ। ক্ষমতাকে কেন্দ্রীভূত না রেখে আপামর জনসাধারণের কাছে রাষ্ট্রের তথা সরকারের সুবিধা পৌঁছানোর জন্য বিভিন্ন জায়গায় প্রশাসনের লোক নিয়োগ করে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করার জন্য যে উদ্যোগ, সেটা হচ্ছে প্রশাসনের বিকেন্দ্রীকরণ। এরপর আমরা দেখি পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি বলেছিলাম প্রথমে যে বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুসুলভ সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে মার্কিন মদতপুষ্ট হওয়ার কারণে তাদের সেই পররাষ্ট্রনীতির মূল সুর এখন পাল্টে গেছে। অর্থাৎ তাদের পররাষ্ট্রনীতির অধিকাংশ ক্ষেত্রেই মার্কিন পররাষ্ট্রনীতির প্রভাবজাত। এরপর আমরা আইনসভা দেখি যে 1992 সালে কোরআনকে রাষ্ট্রের সংবিধান, কোরআনের আলোকে রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করে এবং রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে তারা পবিত্র কোরআন এর আইনকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন। আইন প্রণয়ন করা, আইনকে মডিফিকেশন করা, আইনের প্রয়োগ বর্তমানে আছে কিনা সেই বিষয়গুলি তারা বিচার বিশ্লেষণ বা পর্যালোচনা করার জন্য একটা আইনসভা, বিজ্ঞ এবং প্রাজ্ঞ লোকদের দিয়ে একটা আইনসভা গঠন করা হয়েছে। তারা এই রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে আইন প্রণয়ন করেন, আইনকে মডিফিকেশন করেন এবং আইনের স্থিতিশীলতা আছে কিনা সেটাও বিচার বিশ্লেষণ করেন। তো এখন আমরা যেহেতু প্রশ্নের আরও একটা অংশ বাকি, তাহলে আমরা দেখব যে অর্থনৈতিক অবস্থা। প্রথমে আমরা দেখি সৌদি আরব অর্থনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সমৃদ্ধ। তার কারণ হচ্ছে বলা হয়ে থাকে সৌদি আরব প্রাকৃতিক বা তেল সম্পদের উপর ভাসছে, অর্থাৎ সৌদি আরবের মাটির নিচে প্রচুর তেল সম্পদ। তো সুতরাং তাদের অর্থনৈতিক উন্নতির পিছনে, অর্থনৈতিক অগ্রগতির পিছনে এই তেল তাদের খনিজ সম্পদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি দেখি সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা, আমরা বলেছিলাম প্রথমেই সৌদি আরব যাযাবর শ্রেণীর লোক ছিলেন, পরবর্তীতে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পিছনে পরে তাদের মধ্যে কিছুটা গোত্রীভিত্তিক শাসন ব্যবস্থার পরিবর্তে তারা সমাজবদ্ধ হয়ে শাসন ব্যবস্থা বা চলার ক্ষেত্রে তাদের কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। আর পুরো সৌদি আরবই আমরা দেখি যে মরুভূমি এলাকা, তো সেখানে পরবর্তীতে কিছু শিল্পমুখী উদ্যোগ গ্রহণ করার ফলে তাদের অর্থনৈতিক ব্যবস্থার গতি সঞ্চার হয়। তাহলে আমরা একই করে আলোচনা করি অর্থনৈতিক অবস্থার। প্রথম হচ্ছে তেল আবিষ্কার। সৌদি আরবের উন্নয়নের মূল চাবিকাঠি বা মূল সম্পদ হচ্ছে তাদের বিপুল পরিমাণ তেল। 1930 সালে সর্বপ্রথম মার্কিন কর্নেল হোমস সৌদি আরবের হাসা প্রদেশে তেলের অস্তিত্ব বিষয়ে তিনি একটা রিপোর্ট প্রকাশ করেন প্রথম। এরপর 1933 সালে, সেটা হচ্ছে 30 সালে, 1933 সালে আমরা দেখি ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি সৌদি বাদশাহ আব্দুল আজিজকে মাত্র 50,000 স্বর্ণমুদ্রা দানের চুক্তিতে তেল উৎপাদন শুরু করেন। পরবর্তীতে বাদশাহ যখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের যখন তাদের চালাকি বুঝতে পারেন, পরবর্তীতে তেল সম্পদ তিনি রাষ্ট্রের কাজে ব্যয় করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেন। তাহলে আমরা দেখি রাষ্ট্রের তেল উৎপাদন শুরু হয়েছে, রিপোর্ট প্রকাশ হচ্ছে 1930 সালে, পরবর্তীতে তেল উৎপাদন শুরু হয় 1933 সালে। এরপর দেখি প্রাকৃতিক গ্যাস আহরণ। খনিজ সম্পদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস।
খনিজ সম্পদ দ্বারা ছাড়া পুরো পৃথিবীর কার্যক্রমই এখন মাত্র অচল। তো 80-র দশকে সৌদি সরকার প্রায় 3 বিলিয়ন অর্থ ব্যয় করে পেট্রোলিয়াম ভিত্তিক বিশাল এক প্রকল্পের কাজ শুরু করেন এবং কিছুদিনের মধ্যে সেটা সম্পন্ন করেন। এটা ছিল 4 কিউবেক ফুট সম্পন্ন প্রাকৃতিক গ্যাস আহরণ করা এবং তার সুষ্ঠুভাবে তা কাজে প্রয়োগ করা। অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানের কারখানা চলার পিছনে প্রাকৃতিক গ্যাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আধুনিক বিশ্বে। তো সেক্ষেত্রে তেল আবিষ্কার হয়েছে সৌদি আরবে, তেল উত্তোলন শুরু হয়েছে। পরবর্তীতে প্রাকৃতিক গ্যাস আহরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা সৌদি সরকার গ্রহণ করেছেন। আমরা জানি মাটির নিচে প্রাকৃতিক সম্পদগুলি অর্থাৎ পেট্রোলিয়ামজাত পদার্থগুলি গ্যাস, অকটেন, ডিজেল, পেট্রোল এরকম নামে থাকে না, সবগুলি সংমিশ্রণ আকারে থাকে। বরং পরবর্তীতে যখন মেশিনের মাধ্যমে সেগুলিকে পরিশোধন করা হয় তখনই মূলত সেগুলিকে আলাদা আলাদা করে নামকরণ করা হয়। আর প্রাকৃতিক গ্যাস যেহেতু সবচেয়ে বাতাসের চেয়ে হালকা, সুতরাং এটা সবসময় খনিজ পদার্থের উপরেই অবস্থান করে। এরপর আমরা দেখি বেসরকারি শিল্প উদ্যোগ। সৌদির বাদশা চিন্তা করলেন যে একটা দেশের অর্থনীতির মূল চাবিকাঠি যদিও আমাদের তেল এবং গ্যাস, তারপরেও বেসরকারি উদ্যোগ শিল্প উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানকে, রাষ্ট্রের যে সব ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান ছিল সেগুলি তিনি বেসরকারি উদ্যোগে তিনি ছেড়ে দেন। ফলে দেখা গেছে রাষ্ট্র কর্তৃক প্যাট্রোনাইজ বা পৃষ্ঠপোষকতা করার কারণেই শিল্পগুলি আস্তে আস্তে তাদের কার্যক্রম আস্তে আস্তে গতিশীল এবং আরও বেশি সম্প্রসারণ করার সুযোগ লাভ করে এবং রাষ্ট্রের মনিটরিং থাকার কারণে এই ব্যবস্থাটা আরও বেশি গতিশীল এবং সমৃদ্ধ হতে লাগলো এবং রাষ্ট্রের প্রয়োজনীয় অর্থনৈতিক অনেক বিষয়ই, অনেক উপকরণ এবং অনেক র ম্যাটেরিয়ালস তথা কাঁচামাল শিল্পের এই বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমেই এই শিল্প প্রতিষ্ঠান থেকে উৎপন্ন হচ্ছে। ফলে রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকেও গতিশীল করার পেছনে বেসরকারি শিল্প উদ্যোগটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং তিনি এই বেসরকারি শিল্প উদ্যোগটাকে একটা মন্ত্রণালয়ের অধীনে রেখে তাদের তত্ত্বাবধানে এই বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলির দেখভাল করার জন্য তিনি লোক নিয়োগ করেন, যার ফলে তাদের এই সর্বাত্মক প্রচেষ্টা এবং কঠোর নজরদারির কারণে সৌদি আরবের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বেসরকারি শিল্প উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপর আমরা আরও যদি দেখি কিছু বিষয়, তাহলে আমরা দেখব। এরপরে দেখি আমরা পেট্রোলিয়াম ও খনিজ সংস্থা গঠন। 1952 সালে সৌদি আরবে জিপিএমও, জেনারেল পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল অর্গানাইজেশন নামে একটি সংস্থা গঠন করে। অর্থাৎ তিনি খনিজ সম্পদকে রক্ষণাবেক্ষণ এবং তার বিতরণ এইসব করার জন্য তিনি একটা পেট্রোলিয়াম সংস্থা গঠন করেন। বাংলাদেশেও আছে, বাপেক্স আছে, পেট্রো বাংলা আছে, এমনিভাবে আমরা দেখি তিতাস আছে, বাখরাবাদ আছে, এরকম একটা সংস্থা যারা তাদের তত্ত্বাবধানে মূলত এই কার্যক্রমগুলি সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এটি একটা আন্তর্জাতিক বাজারে অশোধিত অপরিশোধিত তেল কারখানা। পেট্রোলিয়াম দ্রব্যাদি বিক্রয়, ইউরিয়া, সালফিউরিক অ্যাসিড, লুব্রিকেটিং, তেল উৎপাদন এবং বাজারজাতকরণে তারা মূলত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। আমরা এটাও দেখি 1960 সালে অপেক গঠিত হয়, অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। সেই সংস্থারও সৌদি আরব প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আমরা দেখি ইস্পাত এবং সার কারখানা। সৌদি আরবের অর্থনৈতিক চাকাকে গতিশীল এবং স্মুথ করার ক্ষেত্রে সৌদি সরকার গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে ইস্পাত এবং সার কারখানা, কারণ শিল্পায়নের জন্য এইসব জিনিসগুলির খুবই দরকার। 60-এর দশকে সৌদি আরবে পেট্রোলিয়ামের নির্ভরতা কমিয়ে মূলত অন্য খাতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে জেদ্দায় একটা ইস্পাত কারখানা তৈরি করা হয়। এই কারখানায় বছরে 45,000 টন ইস্পাতের বার এবং ইস্পাতের শিট তৈরি করা হয়। এছাড়া 1969 সালে সৌদি আরবের একটি সার কারখানাও প্রতিষ্ঠা করা হয় এবং এই প্ল্যান্টে প্রতি বছর 1100 টন ইউরিয়া এবং 35 টন সালফার তৈরি করা হয়। কারণ সৌদি বাদশাহ চিন্তা করলেন যে শুধু তেলের উপর নির্ভর থেকেই একটা রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকে গতিশীল এবং সম্প্রসারণ করা সম্ভব নয়। তিনি এক্ষেত্রে বেসরকারি শিল্প উদ্যোগকে তিনি আহ্বান করেছেন, তিনি ইস্পাত এবং সার কারখানা অর্থাৎ বড় বড় ভারী শিল্প কারখানা গড়ার
পেছনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা পরবর্তীতে তার অর্থনৈতিক চাকাকে সচল করার ক্ষেত্রেই মূলত ভূমিকা পালন করেছে। এরপর আমরা দেখি কৃষির উন্নতি সাধন। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম সৌদি আরব হচ্ছে মরুভূমি রাষ্ট্র, তো সুতরাং সেখানে মরুভূমিতেও যথার্থ পরিচর্যা করলে আমরা জানি গোবরে পদ্ম ফুল ফোটে। তো সেজন্য মরুভূমিতেও যথার্থ পরিচর্যা করার কারণে সৌদি আরবের এখন প্রায় অর্ধেক অংশই এখন কৃষি আওতায় চলে আসছে। নিচ থেকে পানি তুলে অথবা সাগর থেকে পানি পরিশোধন করার মাধ্যমে কৃষিকাজে সেচের সরকারি ব্যবস্থাপনার কারণে আমরা সেই বিষয়গুলি দেখি। আমরা যারা সৌদি আরবে যান তারাও দেখেন যে এই মরুভূমি রাষ্ট্রের মধ্যে এখন সবুজ শ্যামল কিছু জায়গা অঞ্চল গড়ে তোলা হয়েছে এবং সরকারিভাবে সেসব জায়গায় সেচের ব্যবস্থা করা হয়েছে। ফলে সাধারণ মানুষও সে কৃষিকাজের প্রতি আগ্রহ হয়েছে, কারণ একটা দেশের মানুষের স্বাভাবিক জীবনমান বজায় রাখার জন্য মূলত কৃষি বা কৃষি দ্রব্যাদি তার অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত। আর এই জিনিসগুলি যদি বাইরে থেকে আমদানি করতে হয় তাহলে এই রাষ্ট্রের অধিকাংশ অর্থই তার পিছনে ব্যয় করতে হয়। তো এই কথাটাই ভালোভাবে বুঝতে পেরে সৌদি বাদশাহ অর্থনৈতিক চাকাকে গতিশীল এবং সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি কৃষি ব্যবস্থার যথার্থ উন্নতি সাধন করেন। দেখা গেছে তার এই প্রচেষ্টার ফলে 1968 সালের মধ্যে প্রায় 42,500 হেক্টর ভূমি কৃষকদের মাঝে বন্টন করা হয়েছিল। ফলে সরকারিভাবে সেচের ব্যবস্থা করার কারণে মানুষ কৃষিকাজের প্রতি আগ্রহ হয় এবং বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন করার পেছনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যার ফলশ্রুতিতে এত পরিমাণ সম্পদ কৃষিপণ্য উৎপাদিত হতে লাগলো, যার কারণে তার বিদেশে রপ্তানি করেও অর্থনৈতিক চাকাকে গতিশীল এবং সচল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো যাক, আমরা মোটামুটি তোমাদের সামনে সৌদি আরবের অর্থনৈতিক, রাজনৈতিক এবং তার ইতিহাস সম্পর্কে উৎপাদ করেছি। আশা রাখি এই সংক্ষিপ্ত ক্লাসে যে তথ্যভিত্তিক তোমাদের উপস্থাপনা করেছি তোমাদের মনে থাকবে। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে এবং পয়েন্ট ভিত্তিক আলোচনায় তোমাদের বেশি প্রাধান্য দিবে, তাহলে তুমি মার্কস পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। আর সৌদি আরবের রাজনৈতিক ব্যবস্থার কথা বলেছি, আমরা সবাই জানি যে বর্তমান সৌদি আরবের রাজনৈতিক অবস্থাটা কি, ঠিক তদ্রূপভাবে অর্থনৈতিক অবস্থাও জানি। সৌদি আরব তেল নির্ভর। তাছাড়া আরও কি কি বিষয়ে সৌদি সরকার তার অর্থনৈতিক চাকাকে গতিশীল করার জন্য ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকাগুলি সেখানে আসবে। বলেছিলাম কৃষি ব্যবস্থা সম্প্রসারণ, সেখানে বলেছি বেসরকারি শিল্প উদ্যোগ, সেটাও বলেছি। ইস্পাত এবং সার কারখানা, আরও অপরাপর কারখানা স্থাপনের মাধ্যমে মূলত সৌদি সরকার বা সৌদি বাদশাহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে অর্থনৈতিক চাকাকে যেন গতিশীল করা যায়। শুধু তেলের উপর নির্ভর না করে কিভাবে রাষ্ট্র চলা যায় তার প্রচেষ্টা তিনি সর্বাত্মকভাবে চালিয়ে যাচ্ছেন। তাহলে আমরা মোটামুটি আজকের এই ক্লাস থেকে সৌদি আরবের ইতিহাস, প্রতিষ্ঠার ইতিহাস এবং তার অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত কিছু বিবরণ শুনলাম, তোমাদের সামনে আলোকপাত করলাম। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা সৌদি আরব সম্পর্কে কিছু জানতে পারবে এবং তোমাদের পরীক্ষাও এই বিষয়টা তোমাদের লেখার ক্ষেত্রে তোমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ক্লাস থেকে পাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।